শোনো, তুমি আসো। আসো, আমি অফিসে যাই নাই। তোমার গাড়ি নাই? না, গাড়ি নাই। তুমি আসো না, কেউ আসবে না তখন বাসের মধ্যে, একটু জানলেই লাগছে আসতে। না জানতে। আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমার রোজা থাকবে না। একটি সংগঠন গণতান্ত্রিক অধিকার কমিটি, তারা বলছে সরকার জুলাই গণ অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দর্শক বুঝতেই পারছেন, খুবই কঠিন কথা, যে কারণে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছিল তার যে মর্মার্থ, তার যে অন্তর্নিহিত যে তাৎপর্য, সেটি বুঝতে সরকার ক্রমাগতভাবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কি ধরনের দল হবে, কি করতে চায় তারা, কি করবেন, এটা নিয়ে কৌতূহল থাকবে আমাদের, এবং যত দিন যাবে আস্তে আস্তে আসলে এই জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু তারপরও তারা ঘোষণা যেদিন করেছেন সেদিনই 2-3টা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে জাতীয় নাগরিক পার্টি। আপনি এই বিষয়টাকে এখনো যদি হালকা নিয়ে থাকেন, দেখতে থাকেন আসলে কি ঘটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বা বিএনপির উত্থান নিয়ে সমন্বয়ক হান্নান মাসুদ একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। বিএনপি নেতাকর্মীরা রেডি তো আগে শুনি চলুন। এরপরে ধরুন হচ্ছে বিএনপি যে দলটা গঠন হয়েছিল সেটা 1979 সালে, মানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। আমি তো সাথে ধরে নিচ্ছি কিছু একটা হয়েছে, জ্বরও চলে আসছে। এখন তুমি বাসায় একা একা বসে আছো, কেউ যত্ন নিচ্ছে? যত্ন নেওয়ার কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি আর শুয়ে আছে। রোজা আছো? হ্যাঁ, রোজা তো আছি। রোজা আছো আবার এর মধ্যে? হ্যাঁ। আর তোমাকে জ্বর আক্রান্ত দেখে সবাই চলে গেছে, আবার আমাকে আসতে না করে? চলে আসো না কেন, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো, এখন আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে? এখন এখন বলো, তোমার পাশে তো থাকে না কেন? কই গেছে ওরা? কাজ আছে, সবাই কাজে গেছে। আসো, এসে দেখে যাও আমাকে। আসতে চাই। তোমাকে স্বপ্ন দেখতেছিলাম। স্বপ্ন দেখছো? আচ্ছা, কালকে আমাকে টিভিতে যে দেখছিলাম, তোমাকে জিজ্ঞেস করছিলাম আমাকে কি দেখছি স্বপ্ন? চুল ছোট না বড়? চুল বড়। কি করছিলাম? অনেক কিছু। যাচ্ছিলাম না, তুমি করো নাই। ভালো হয়েছে, করো না। হ্যাঁ, রোজা হয়ে যেত তোমার। কি হয়েছে তো? মানে আমার রোজা হয়ে যেত, তো হালকা হয়ে যেত। স্বপ্ন দেখলে স্বপ্নে দেখলে রোজা হালকা হবে কেন বোকা? স্বপ্ন কি তুই দেখাস নিজেকে? হ্যাঁ, অবশ্য ঠিক। কিন্তু অনেক জায়গায় আমরা কোথায় যাচ্ছিলাম গেছি না, মানে খুবই বিজি, খুবই সমস্যা। যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি। দুজন মিলে যাচ্ছি তো না? হ্যাঁ। কার সমস্যা? আমাদের? জানি না, ফিল করছিল যে খুব ঝামেলাটা মনে হচ্ছে না? হ্যাঁ। জান, আমার বউ কেন রাগ করছে আমার সাথে? এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো, কেমন লাগে বলো? না তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না। শোনো, তুমি আসো। চলে আসো, আমি অফিসে যাই নাই।
তোমার গাড়ি নাই? না জানি না, এগুলো আসো না, কেউ আসবে না যখন বাসার মধ্যে, একটু জানলেই আসবে আসতে। না জানতে। আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমার আর রোজা থাকবে না। শুনে তোমার রোজা থাকবে, আমার ঘরে ঢুকে বলে কি তোমার ঘরে এত গন্ধ কেন, তারপরে হচ্ছে যে অনেক এয়ার ফ্রেশনার দিয়ে সেটা তাড়াতাড়ি করে পালাই গেছে। তারপর আমি বুঝছি যে আসলে মনে হয় আমারই গায়ে গন্ধ হয়েছে না, কি আল্লাহ জানে। না এগুলি বলে লাভ নেই, তাও আমি আদর করবো। তোমার গায়ে কখনো বন্ধ হয় না, জ্বরের সময় হয় না। সেদিন এত প্রতিকূলতার মধ্যে তো কি করছি দেখো না, চোখ তো ধরা উচিত না, কোনো কিছুই আসলে উচিত না, তাও তো করি ঠিক না, তাই এত চিন্তা করার কিছু নাই। জান তোমার কি মাথা ব্যথাটা আছে? না এখন মাথা ব্যথা নেই, কিন্তু আমার জ্বর হলে খুবই হাতে পায়ে কষ্ট হয়। সকালবেলা খুব পায়ে কষ্ট হচ্ছিল। পা টিপে দিল না কারণটা কেন? হ্যাঁ কষ্ট হয়, মানে এখানে খুব টান ধরে। ওই মেয়েটাকে বলে দিবে? বলে দিবে, কিন্তু আদৌ করে বলো, বলো তুই যদি আমার ছোট বোন হতি তাহলে আমাকে দিতি না, ওরকম ভাবে দে। আচ্ছা তাহলে রাগ করবে না। বলো কি তোর যদি ছোট বোন, তুই বলো না তুমি বলো? তুই বলি। তুই তুমি বলি। আচ্ছা বল, তোমার যদি আমার যদি ছোট বোন থাকতো তাহলে আমাকে দিত না, এইভাবে করে বলো। ওই জন্য ফিল করে বড় বোনকে করে দিচ্ছে, তাহলে খারাপ লাগবে না। আচ্ছা ঠিক আছে, বলছিলাম আমার মাথায় তেল দিয়ে দিতে, তারপরে যা করছে সে, তারপর আমি আর বলি না। কি করছে? ওকে আমি তেল অল্প একটু দিচ্ছি, দিয়ে বলছি এইটুকুই খালি লাগাই দিতে। তারপরে এই অতটুকু লাগায় আরো অনেক লাগিয়েছে, তারপর পুরা মাথা মানে। তারপর তোমার জ্বর আসছে? না তারপরে যাচ্ছে যা বেশ আগের কথা। ওইটা তো বেশি ভালোবাসার থেকে দিয়েছে, টিপা দিতে বললে নিশ্চয় অনেক জোরে দিবে না। তোমার এখন দরকার ছিল কি আস্থা সাজের একজনকে, বুঝছো, পাড়া দিয়ে দিবে। আহা কি আরাম। আচ্ছা এখন একটু ব্যথা লাগে, কারণ পাড়া দিতে দিতে মাঝে মাঝে জাম্প করে, ওরে খোদা, আমার তার বলা যায় না যে পাড়া দিতে দিতে জাম্প করবি না। আস্তে প্রত্যেকদিন তোমার পায়ের উপর করে দেয়, এমনি করে দেয়। কত চালাকি করে আমি বলছি আসা শোয়াশোয়ী গেম, আসো শোয়াশোয়ী গেম আর হচ্ছে ইয়ে গেম, ওয়াকিং গেম। আমি ওকে বলি আমি উপর হয়ে ঘুম, আমার পিঠে পাড়া দেয়, বুঝতে পারা তো মারা যাবো। নিচের থেকে উপর পর্যন্ত এসে আবার নিচে যাবে, এটা হচ্ছে একটা ও যদি পড়ে যায় তাহলে আমার পয়েন্ট, আর যদি না পড়ে ওর পয়েন্ট। এটা গেম হিসাবে করবে নাকি, মাথা খারাপ। তারপর যার আগে 3 হবে সে জিতবে। 3টাকে আমি ইনএভিটেবলি 5 পর্যন্ত নিয়ে যাই, কারণ আমি তো 3-0তেও জিততে চাই না, তাহলে আমার 5 বার করা হবে না। সবসময় এটা রেজাল্ট আমি 3-2 করাই, ফলে বলে কৌশলে। ধরো 3টাতে যদি আমি এগিয়ে আছি, ধরো আমি 2-0 আগে আছি, থার্ডটাও আমি জিতে যাচ্ছি, তাহলে তো বন্ধ করে দিবি, আমি তো জিতে গেলাম। থার্ডটা সময় আসতেই করে একটু ঝাঁকি দেবে, বুঝতে পারে না, পড়ে যায়। এরকম করে যে কোনো ভাবেই হোক খেলার রেজাল্ট 3-2 হয়, তাহলে 5 বার করা হয় আর কি। আরো টাকার দেখানো হয়, ভিডিওতে বলি 3 বার পাড়া দিয়ে তাহলে যদি গল্পের বই পড়ে শোনাবো, বলি গল্পের বই পড়ে শোনাবো, এরকম করে পড়াটা করি। আজকে সকালবেলা ছুটি করে আমার কাছে আসছে। ও জানো কালকে না একটা আরবি নাচ খুঁজে পেয়েছি, বুঝছো, অসাধারণ। ওটা 2.5 কোটি বার দেখা হয়েছে, বুঝছো, বাচ্চা বাচ্চা মেয়েরা যায়। তোমার পাশে দিব? ঘুম আসছে দেখি, এত ঘুমালাম, ঘুম আসতেছে না, বেশি ঘুমালে হাই আসে। খাবার নাই তো শরীরে, সেই জন্য হাই আসতেছে। কি নাই? শরীরে খাবার নাই তো সেই জন্য হাই আসতেছে। না না না, বেশি ঘুমালে হাই আসে। তুমি জানো কখন হলে হাই উঠে? কখন উঠে? টায়ার্ড হলে হাই উঠে, ঘুম আসে হাই উঠে, আর কি না যখন হাই উঠে। হ্যাঁ অক্সিজেন বেশি হয় তখন হাই উঠে, খাবার কমে গেছে তো সেই জন্য। আহারে আওয়াজ হচ্ছে কেন তো গাড়ি ঘোড়া? তোমার রুমে না? আমি আমার রুমে।
ম্যাক্সি করে ঘুমাচ্ছি, আমার ম্যাক্সি আবার চারিদিক থেকে ছিঁড়ে থাকে, বুঝছো? আহা হা, আর বর্ণনা দিও না, এটা তো শেষ হয়েছে। আর ওই মেয়েটা কি করতেছে? কি করছে জানি না। দর্শক, পরিস্থিতি কিন্তু খুব দ্রুত বদলে যাচ্ছে। যারা একসময় শেখ হাসিনার পতনের আন্দোলনে খুবই সক্রিয় ছিল, বক্তব্য রেখেছে, একটা রাজনৈতিক পট পরিবর্তনের পক্ষে যারা সোচ্চার ছিল, যারা রাজপথে কথা বলেছে, গণমাধ্যমে বক্তব্য দিয়েছে, আজকে তারা কিন্তু ভিন্ন সুরে কথা বলছে। গণতান্ত্রিক অধিকার কমিটি একটি নাগরিকদের বা সুশীল সমাজ অথবা বুদ্ধিজীবীদের একটি সংগঠন, গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলছে সরকার জুলাই গণ অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দর্শক, বুঝতেই পারছেন খুবই কঠিন কথা, যে কারণে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছিল তার যে মর্মার্থ, তার যে অন্তর্নিহিত যে তাৎপর্য, সেটি বুঝতে সরকার ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর যেখানে জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, নাগরিক অধিকার সুরক্ষিত হওয়ার কথা, সেখানে প্রতিনিয়ত জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোয় সহিংসতা, বৈরী আচরণ, বিশ্বখ্যাত পণ্ডিতদের নাম পরিবর্তনের মতো ঘটনায় উদ্বেগ জানিয়ে এই কমিটি প্রশ্ন করেছে, সরকার কাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে, সরকার কাদেরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, কাদেরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে। অবিভক্ত বাংলাদেশের বা এই মহাদেশের যারা খ্যাতিমান, তাদের ধর্ম বর্ণ নির্বিশেষে খ্যাতিমান ব্যক্তিদের নাম পরিবর্তন করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে এই গত কিছুদিনের মধ্যে। শুধু তাই না, বিভিন্ন মাজারে হামলার ঘটনা ঘটেছে একের পর এক, অনেকগুলো মাজারে, কিন্তু সরকার খুব টাফ কোনো অ্যাকশনে যায়নি এবং এক ধরনের নির্লিপ্ত ছিল। রোববার গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষে কমিটির সদস্য আনু মোহাম্মদের পাঠানো বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সারা দেশে খুন, ধর্ষণ, মব সহিংসতা, হত্যাকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। নারীরা চলাফেরা, খেলা ইত্যাদির উপর আক্রমণ হচ্ছে। এমনকি প্রকাশ্যে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন লেখক শিক্ষককে হত্যার হুমকি দিয়ে তা ব্যাপক প্রচার করার পরও হুমকিদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন গুরুতর অপরাধীদের জেল থেকে পালানোর খবর পাওয়া যাচ্ছে। কক্সবাজারের সমিতি পাড়ায় নিরস্ত্র জনগণের উপর বিমান বাহিনীর গুলিবর্ষণের ঘটনার খবরও পাওয়া গেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টার জবাবদিহি ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, সংবাদ মাধ্যমকে এসব ঘটনা যথাযথভাবে মানুষকে জানানোয় সক্রিয় হতে হবে। গণতান্ত্রিক অধিকার কমিটি বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি নিয়ে চিন্তিত উল্লেখ করে বলেছে, সেখানেও নারীর প্রতি বৈরী আচরণ এবং সহিংসতা থেমে নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ সহিংসতার প্রতিবাদ করায় 9 নারী শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের প্রতি প্রক্টরের ঘৃণ্য আচরণ কার্যত যৌন নিপীড়নের পক্ষে প্রশাসনের অবস্থান নির্দেশ করে। এই বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী সক্রিয় নেতা ফজলুল কাদের চৌধুরীর নামে রাখায় বিস্ময় প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী সক্রিয় নেতা ছিলেন ফজলুল কাদের চৌধুরী, তার নাম রাখায় বিস্ময় প্রকাশ করেছে। তারা দ্রুত প্রক্টর পরিবর্তন, নামকরণ ও ছাত্রী বহিষ্কারের এসব অন্যায় সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বখ্যাত পণ্ডিত, বিজ্ঞানী, দার্শনিক ও কবিদের নাম বিভিন্ন ভবন থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কমিটি বলেছে, কাদের সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে তা চিন্তা করে তারা উদ্বিগ্ন। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সত্যেন বসু, জগদীশ চন্দ্র বসু, জীবনানন্দ দাস, লালন সাঁই, প্রফুল্ল চন্দ্র রায়, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, জিসি দেব, ডাক্তার আলিম চৌধুরী, তাজউদ্দিন আহমেদ প্রমুখ ব্যক্তির প্রতি যথাযথ সম্মান জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দর্শক, বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে। অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে সবার অধিকার সংরক্ষিত থাকার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দলবদ্ধ সহিংসতা, ধর্মীয় উস্কানি, এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে এক ধরনের অধিকার সংকুচিত করা,
এবং এক ধরনের উগ্রতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতির পরিবর্তন করতে বলেছেন গণতান্ত্রিক অধিকার কমিটি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কি ধরনের দল হবে, কি করতে চায় তারা, কি করবেন, এটা নিয়ে কৌতূহল থাকবে আমাদের, এবং যত দিন যাবে আস্তে আস্তে আসলে এই জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু তারপরও তারা ঘোষণা যেদিন করেছেন সেদিনই 2-3টা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে একটা বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ, বলা বাহুল্য যে এই জিনিসটা নিয়েই সম্ভবত রাজনীতির মাঠে বেশ উত্তাপ এবং উত্তেজনা ছড়াবে। সেটা হচ্ছে তারা সেকেন্ড রিপাবলিক করতে চান, সংবিধান নতুন করে লিখতে চান। একটা কৌতূহল উদ্দীপক প্রশ্ন হতে পারে, স্টুডেন্টরা যদি একটা নতুন রিপাবলিকই করেন সেটা কি সেকেন্ড হবে নাকি থার্ড হবে? কমপক্ষে, আর বেশিও হতে পারে কিন্তু কমপক্ষে থার্ড। বা তারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গায় কি একটা নতুন রিপাবলিক তৈরি করার পরিস্থিতি আছে? তার মানে কি এতদিন বাংলাদেশ রিপাবলিক ছিল না? কিছু থিওরিটিক্যাল ডিবেটও করতে চাই, আর তার সাথে সংঘাতটা কেন হবে সেটা নিয়েও কথা বলবো। জনাব নাহিদ ইসলাম, নবগঠিত দলের আহ্বায়ক, তিনি কিছু কথা বলেছেন তার বক্তৃতায়। সেটা এক ধরনের ঘোষণাপত্র তাদের, সেখানে ওটা ছিল, এবং সেটা জবাব বিএনপির পক্ষ থেকেও এসছে। জনাব সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, তিনিও এটা নিয়ে কথা বলেছেন। জনাব নাহিদ ইসলাম কি বলেছেন আমি এটা একটু পড়ি। তিনি বলছেন, জুলাইয়ের ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকেই এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। এই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার উল্লেখ করে বলেন, এই দল হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। খুব ক্লিয়ারলি নতুন সংবিধানের কথা আছে, নতুন সংবিধান লেখা হবে এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা হবে। আমি জনাব সালাউদ্দিন আহমেদ কি বলেছেন সেটা নিয়ে কথা বলবো, সংঘাতের আলাপ করব। কিন্তু সেকেন্ড রিপাবলিক কি, বা আমরা একটু এভাবে যদি প্রশ্ন করি, শুরুতে বলছি একটু থিওরিটিক্যাল আলোচনা যদি করি, বাংলাদেশে একটা নতুন রিপাবলিকের আলাপ কি হতে পারে? আমরা বিশ্বের যে হিস্ট্রি দেখি তাতে এই ধরনের একটা ট্রেস আছে যে এই রকম সময়েও একটা রিপাবলিক হতে পারে, কিন্তু মোটা দাগে আসলে রিপাবলিকগুলো কখন হয়? যেমন ধরুন ফ্রান্সে 5th রিপাবলিক চলছে, স্পেনে আমি ভুল না করলে 3rd বা 4th, পোল্যান্ডে 3rd চলছে। মানে রিপাবলিকগুলো কখন হয়, মানে কেন আমরা ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, 3rd রিপাবলিক বলি? মানে কোনো একটা স্টেট যখন রিপাবলিক ছিল না, সে যখন রিপাবলিক হয়ে ওঠে। আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানি, যারা অনেকগুলো রিপাবলিক বলেছেন। সেখানে রাজতন্ত্র ছিল, ফরাসি বিপ্লব হলো, রিপাবলিকের চেষ্টা হলো, আবার নেপোলিয়ন আসেন, এভাবে বারবার ডিসরাপ্টেড হয়। একটা সময় জার্মানি এসে আবার তাদের একটা রিপাবলিক, 3rd রিপাবলিক থেকে সম্ভবত আবার দখলের মাধ্যমে অবসান ঘটে, যেটা পোল্যান্ডের ক্ষেত্রেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটেছে। সো প্রত্যেকটা রিপাবলিক যখন কলাপস করে তখন নতুন করে, এর আগে আর একটু কথা বলে নেওয়া ভালো, রিপাবলিক কি আমরা গণপ্রজাতন্ত্র বলি, যেখানে আসলে জনগণের পার্টিসিপেশনের মাধ্যমেই একটা সরকার গঠিত হয় এবং একটা সরকার জনগণের মাধ্যমেই নির্বাচিত হয় এবং সেটা দিয়ে তারা ফাংশন করে। এটাই হচ্ছে রিপাবলিক সহজ কথায়। যদিও এই রিপাবলিকও খুবই অস্পষ্ট একটা ধারণা এভাবে বলবো, চায়নাকে আমি রিপাবলিক মনে করি না, কিন্তু চায়না নিজেকে রিপাবলিক মনে করে, পিপলস রিপাবলিক অফ চায়না। নট অনলি দ্যাট, চায়না নিজেকে ডেমোক্রেটিক দাবি করে, কারণ তারা তাদের হিসাবে মোটা দাগে যে পার্টি মেম্বার্স আছে তাদের মধ্যে তারা নির্বাচন করে বলে আলাপ করেন। এগুলো আদতে কোনো নির্বাচনই না, ওই আলোচনায় আজকে ঢুকছি না। এটা আসলে একটা পার্টির স্বৈরতন্ত্র,
এটা আস্তে আস্তে ব্যক্তির স্বৈরতন্ত্রে পরিণত হচ্ছে এখন। শি জিনপিং এটাকে ব্যক্তির স্বৈরতন্ত্রে পরিণত করেছেন, কিন্তু মোটা দাগে এটা স্বৈরতন্ত্র, এটা আসলে রিপাবলিক না, কিন্তু তারপরে তারা রিপাবলিক বলে। তো আমরা মোটা দাগে এখন রিপাবলিক বলতে আসলে বুঝবো সহজ ভাষায় আমরা যে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা আছে, যেখানে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করার মাধ্যমে তার শাসক নির্বাচিত করতে পারে এবং তার দ্বারা শাসিত হয় এবং তাকে সে ক্ষমতা থেকে সরাতে পারে, মোটামুটি এরকম একটা ব্যবস্থাকে বলবো। যখন এটা ডিসরাপ্টেড হয় তখনই আসলে এই যে এটা কত রিপাবলিক, কিভাবে হয়েছে তা হয়েছে, এই প্রশ্ন আসে। আমরা কি বাংলাদেশে অলরেডি সেকেন্ড রিপাবলিক দেখে ফেলেছি? এই প্রশ্ন আসলে আসতে পারে। এবং ছাত্রদের যে দল আছে সেই দলটা তারা যদি করতে পারেন, এটা কি থার্ড রিপাবলিক হবে? সেই প্রশ্ন আসবে। একটু এভাবে দেখি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমরা প্রথম একটা সংবিধান পেলাম, যেটা একটা গণতান্ত্রিক সংবিধান। এর মধ্যে প্রচুর স্বৈরাচারী উপাদান আছে। ৭২-এর সংবিধানই নিখুঁত কোনো সংবিধান আসলে ছিল না। প্রচুর উপাদান আছে স্বৈরতান্ত্রিক ভাবে একজন মানুষকে তৈরি করার। যদিও বহুদিন বলেছি যে সংবিধান লিখে কাউকে গণতান্ত্রিক বানানো যায় না, কিন্তু সংবিধানের মধ্যেই স্বৈরতান্ত্রিক উপাদান ছিল। কিন্তু তারপর এটা একটা গণতান্ত্রিক সংবিধান ছিল, পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি ছিল। সেটা করে কিভাবে মানুষ ভোট দিয়ে শাসক তৈরি করবে, বাস্তবে কারচুপি হবে কি না হবে সেটা ভিন্ন, কিন্তু আমাদের সংবিধান একটা গণতান্ত্রিক উইথ সাম প্রবলেমস গণতান্ত্রিক সংবিধান ছিল। আমাদের প্রথম রিপাবলিকের পতন ঘটিয়েছে কে? শেখ মুজিবুর রহমান। আমাদের প্রথম রিপাবলিকের পতন হয়েছে বাকশাল তৈরির মাধ্যমে। বাকশাল তৈরি করাটা আমাদের প্রথম রিপাবলিক ধ্বংস করেছে। এরপর এটা রিপাবলিক ছিল বলে আমি মনে করি না। সুতরাং বাকশাল তৈরির মাধ্যমে যখন এটা হলো, তারপর আমাদের যে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থাই না, একটা স্বৈরতান্ত্রিক একদলীয় ব্যবস্থা। এবং অনেক জায়গায় লিস্ট যতটুকু দলের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে, বাকশালে সেটাও ছিল না। এটা একটা বিভৎস, আসলে এটা একটা রাজতন্ত্র ছিল সংবিধানের নামে। তো সেই জায়গাটা থেকে বহুদলীয় গণতন্ত্রে যে আমরা ফেরত আসলাম, ইনফ্যাক্ট আমরা আবার রিপাবলিক হয়ে উঠলাম। সেই বিবেচনায় বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হয়েছে জিয়াউর রহমানের হাতে। বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক হয়েছে জিয়াউর রহমান যখন সংবিধানের ৪র্থ সংশোধনী বাতিল করে ৫ম সংশোধনী করলেন। যদিও নতুন সংবিধান লেখা হয়নি, কিন্তু ৫ম সংশোধনীর মাধ্যমেই আসলে বাংলাদেশ কার্যত আবার একটা রিপাবলিকে পরিণত হয়। সুতরাং আমরা ওটাকে সেকেন্ড রিপাবলিক থিওরিটিক্যালি মনে হয় বলতে পারি। এর পরবর্তীতে আসলে আমরা তাত্ত্বিকভাবে আমরা আর কখনো রিপাবলিক নই, এই পরিস্থিতি হয়নি অনেস্টলি যদি বলি। জিয়াউর রহমানের সময় হোক, এরশাদের সময় হোক, যখনই হোক না কেন আসলে আমরা যেহেতু যে ব্যবস্থার মধ্য দিয়ে চলছিলাম সেই ব্যবস্থার ডিসরাপশন হয়েছে, কিন্তু আমরা কেউ ওটার ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু আমরা আসলে টেকনিক্যালি সেই জায়গাটাতে ছিলাম। আমি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি। শেখ হাসিনা তো গণতান্ত্রিক শাসন চালিয়েছেন, ইজন্ট ইট? শেখ হাসিনা কি নির্বাচন বাতিল করে দিয়েছিলেন? শেখ হাসিনা কি নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকেছেন? পোল্যান্ডে যেমন চৌসেস্কু দীর্ঘ সময় যেভাবে একনায়কতান্ত্রিকভাবে ক্ষমতায় ছিলেন সেইভাবে থাকেননি তো। শেখ হাসিনা নির্বাচিত শেখ হাসিনা প্রায় খুব গর্ব নিয়ে তার নির্বাচনের কথা বলতেন, নির্বাচনে জেতার কথা বলতেন, তার উন্নয়নে মুগ্ধ হয়ে মানুষ তাকে ভোট দিয়েছে সেটা বলতেন। এবং শুধু জাতীয় পর্যায়ে না, আমাদের সংবিধানে যেভাবে বলা হয়েছে আর্টিকেল 11-এ, প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের ক্ষমতা হবে। সো আমাদের উপজেলায় নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদে হয়েছে, জেলা পরিষদে ডিরেক্ট না হলে এক ধরনের ইনডিরেক্ট নির্বাচন হয়েছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, সব জায়গায় নির্বাচন হয়েছে। সো নির্বাচনের মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। কখনোই বাংলাদেশের টেকনিক্যালি বাংলাদেশ রিপাবলিক ছিল না তা তো না। বাংলাদেশ রিপাবলিক ছিল। উনি নতুন করে সব কিছু বাতিল করে একচ্ছত্রভাবে নির্বাচন লাগবে না, ওটা লাগবে না, সেটা লাগবে না, তার বাবার মতো করেননি। সুতরাং এটা রিপাবলিক ছিল টেকনিক্যালি বলা যায়, কিন্তু হ্যাঁ, এটা আসলে এক ভয়ঙ্কর ফ্যাসিজমও না, প্রায় সবাই ফ্যাসিস্ট শাসক বলে, আমি এটাকে মাফিয়াতন্ত্র বলি। মাফিয়াতন্ত্র উনি কায়েম করেছেন এবং সেই জায়গায় একটা নতুন রিপাবলিক হতেও পারে, নিশ্চয়ই পারে। তবে সেটা আমার বিবেচনায় থার্ড রিপাবলিক হবে, সেকেন্ড না, এটা থার্ড রিপাবলিক হবে। এখন প্রশ্নটা হচ্ছে
মানে শুধু মাফিয়াতন্ত্র থেকে গণতান্ত্রিক ব্যবস্থায়ও না। ফ্রান্স এই উদাহরণ, ফ্রান্সের 5th রিপাবলিক যেটা, সেটা আসলে মূলত 4th রিপাবলিকটা প্রধানমন্ত্রী শাসিত একটা রিপাবলিক ছিল, এবং সেখানে তখন খুবই আনস্টেবল সরকার থাকার কারণে প্রচুর প্রবলেম ফ্রান্সে হচ্ছিল। তখন চার্লস দ্য গল একটা নতুন কনস্টিটিউশন তৈরি করেন, যেখানে অত্যন্ত পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট তৈরি করা হয় এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সেই তুলনায় অনেক নিচে নামিয়ে আনা হয় দেশের স্টেবিলিটির স্বার্থে। সো আগের সরকারটাও জেনুইনলি একটা রিপাবলিক ছিল, এটাকে প্রেসিডেন্সিয়াল ফর্মে নেয়া এবং খুব ম্যাসিভ ওভারহোলিং করার ফলে তারা এটাকে 5th রিপাবলিক বলছেন। সুতরাং আমাদের শেখ হাসিনার সময় তো গণতন্ত্রই ছিল না, এটা একটা মাফিয়াতন্ত্র ছিল। সেখান থেকে যখন একটা নতুন জায়গায় যাবে, নতুনভাবে ভাবা হবে, সেটাকে টেকনিক্যালি বলা যায়। কারণ আমরা ইভেন সংবিধানও যদি নতুন করে চেঞ্জ করে ফেলি, আমাদের এক্সিস্টিং সংবিধানের থেকে খুব বেশি এদিক সেদিক কিছু হয়ে যাবে না। কিছু জায়গায় অ্যামেন্ডমেন্টের দরকার আছে, কিছু নতুন জিনিস ঢুকবে, যেমন আমরা একটা আপার হাউসের কথা বলছি, আর কিছু কিছু জায়গায় কিছু মাইনর চেঞ্জেস লাগবে। আমাদের আর্টিকেল 70, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো পাল্টানো আসলে যে দেশের আমূল পরিবর্তন করে ফেলতে হবে, নট নেসেসারিলি। 70-72-তে এরকম ছিল। 116 যে আর্টিকেল, যেখানে নিম্ন আদালতকে পুরোপুরি সুপ্রিম কোর্টের অধীনে দেওয়ার কথা হচ্ছে, এটা 72ই ছিল। এটা পরবর্তীতে 4th সংশোধনীতে প্রেসিডেন্টের হাতে চলে আসে, এবং পরে 5th অ্যামেন্ডমেন্টে, আমি ভুল না করলে, এটা রাষ্ট্রপতি মানে সরকারের হাতেই থাকে, তবে সেটা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে করতে হবে। এগুলো আমাদের আগেই ছিল। এগুলো করে যে আমরা অনেক কিছু র্যাডিক্যাল কিছু করে ফেলবো তা না, কিন্তু তারপর আমরা এটাকে নাম দিতে পারি। কিন্তু এটা দিতে গিয়ে যে সমস্যাটা হতে পারে বলে মনে করছি, সেটা হচ্ছে বিএনপির সাথে সংঘাত। মানে জনাব সালাহ উদ্দিন আহমেদ বলছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমি নতুন বন্ধুদের বলতে চাই, 2nd রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিককে অসুস্থ হয়ে গেছে। 2nd রিপাবলিক কখন হয়? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড অফ দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরও একটি উদ্দেশ্য আছে। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে তারা হয় বোঝে না, অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। সুতরাং বিএনপি গণপরিষদকে কিভাবে দেখছে এটা স্পষ্ট। এটা এবার না, এটা এর আগেও স্পষ্ট হয়েছিল। তাহলে আসলে যেটা হতে পারে, অনেকগুলো অপশান এসছে। একটা গণপরিষদ তৈরি করা, যেটা একটা নতুন সংবিধান লিখবে, তারপর একটা সংসদ নির্বাচন হবে। যদি আমরা সংসদীয় ব্যবস্থায় থাকি, আমাদের সেই সংবিধান হতেও পারে যে আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আবার চলে যেতে পারি। তো তারপরে যেটা দাঁড়াবে, সেটার পরে ওটা সরকারে আসবে। আরেকটা অপশান কেউ কেউ বলছেন যে একই সাথে দুটো হিসাবেই কাজ করবে এমন একটা সংসদ, যেমন 70 সালে আমাদের এখানে যে নির্বাচনটা হয়েছিল, সেটা একই সাথে গণপরিষদ এবং একটা রেগুলার পার্লামেন্ট ছিল, যেটা সংবিধানও প্রণয়ন করবে, যেটা রাষ্ট্র চালাবে, যেটার প্রধানমন্ত্রী হতেন শেখ মুজিবুর রহমান। সো ওটারও কথাও কেউ কেউ আনছেন, সেটাও হতে পারে, এরকমও বলা হচ্ছে। কিন্তু বিএনপি এই ব্যাপারটাকে আসলে সহজভাবে আর নিচ্ছে না, এটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন আমি মনে করি ছাত্ররা এটাকে যেভাবে দাবিটা সামনে আনছেন, বিশেষ করে একটা নতুন সংবিধান পুরোপুরি লেখা নিয়ে, এবং গণপরিষদ কবে চাইছেন তারা, এই জিনিসটাও খুব ক্লিয়ার করেননি। এখনই মানে নেক্সট নির্বাচনটাই গণপরিষদ নির্বাচন হবে কিনা বা মিক্সড হবে কিনা, এই ইস্যুগুলো নিয়ে খুব বড় সমস্যা হবে। বিএনপি মনে হয় না কোনোভাবেই গণপরিষদ বা 70-এর মতো একটা মিক্সড সংসদের ব্যাপারে এখন পর্যন্ত রাজি আছে। তারা যেটা মনে করেন সেটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রেও তারা যেসব অ্যামেন্ডমেন্ট অ্যাগ্রি করবেন, একমত হবেন অন্যদের সাথে, সেগুলো তারা ক্ষমতায় আসার পর যদি তাদের বা অন্যদের সহ 2/3 সংখ্যাগরিষ্ঠতা হয়, তাহলে তারা সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। এটা হচ্ছে তাদের পরিস্থিতি। সুতরাং আমরা এখন দেখতে পাচ্ছি এমন একটা জিনিস যেটা বিএনপি অত্যন্ত কঠোরভাবে বিরোধিতা করে, আবার নতুন রাজনৈতিক দল নাগরিক পার্টি তারা এটাকেই তাদের প্রধান এজেন্ডা হিসেবে আমাদের সামনে হাজির করছে। একটা অনিবার্য সংঘাত দেখতে পাচ্ছি, এবং আমি আশা করব যে নতুন যারা আছেন, নতুন দলের যারা আছেন, তারা প্রায় সময় নিজেরা সিদ্ধান্ত দিচ্ছেন। আমি খুব চাই এই দলটার সাথে বিএনপির খুব রেগুলার যোগাযোগ হোক, বসা হোক, কথা হোক, তারা কি করতে চান, কিভাবে করতে চান, সেটা নিয়ে বিএনপির সাথে আলাপ করুক, করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে, সেটা কিভাবে হবে জানি না, কতটুকু হবে জানি না, তারা সেই ব্যাপারে এগিয়ে যাবেন। আমাদের সামনের সময়টা খুবই টার্ময়েলে পরিপূর্ণ। আমরা কোনোভাবেই চাই না গণ অভ্যুত্থানের যে সহযোগী শক্তিগুলো ছিল, শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো ছিল, তাদের মধ্যে মতদ্বৈততা থাকবে, তাদের মধ্যে ডিবেট থাকবে আদর্শগত বা কর্মসূচিগত, কিন্তু তাদের মধ্যে শত্রুতার পরিস্থিতি তৈরি হবে না। এই 2nd রিপাবলিক ঘোষণা এবং
গণপরিষদ করা নিয়ে, সংবিধান নতুন করে লেখা নিয়ে আমি খুবই মারমুখী, খুবই শত্রুতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি। আমি আশা করি আমি এই ক্ষেত্রে ভুল প্রমাণিত হব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে জাতীয় নাগরিক পার্টি। আপনি এই বিষয়টাকে এখন যদি হালকা নিয়ে থাকেন, দেখতে থাকেন আসলে কি ঘটে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বা বিএনপির উত্থান নিয়ে সমন্বয়ক হান্নান মাসুদ একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। বিএনপি নেতাকর্মীরা রেডি তো আগে শুনি চলুন। এরপরে ধরুন হচ্ছে বিএনপি যে দলটা গঠন হয়েছিল সেটা 1979 সালে, মানে রাষ্ট্র ক্ষমতায় থেকেই মেজর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থেকেই গোয়েন্দা সংস্থাদের ব্যবহার করে নিজের মন্ত্রী এমপি সব রেখে কিন্তু দলটা গঠন করেছে। শুনেছেন, হঠাৎ করে আজকে একটা প্রোগ্রামে হান্নান মাসুদের এমন বক্তব্যকে ঘিরে বিএনপি নেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া আসছে। বিএনপি গতকালকে থেকে অভিযোগ করে আসছিল বা প্রথম থেকে যে এই দলটা হচ্ছে একটা কিংস পার্টি, মানে রাজার দল। রাজার দল বলতে আসলে কি বোঝায়? যে রাজা নিজে ক্ষমতায় আছেন, বাট রাজ্যের মধ্যে তিনি একটা গণতন্ত্র চাচ্ছেন। রাজা তো রাজতন্ত্র পরিচালনা করে, তো রাজা নিজের পছন্দ মতো এমন একটা দল তৈরি করেন, সেখানে মন্ত্রী থাকে, সেখানে এমপি থাকে, সেখানে সবকিছুই থাকে, বাট এই টোটাল সবকিছুর পেছনে দিন শেষে আবার রাষ্ট্র ক্ষমতার জন্য এই রাজাই সেখানে আসীন হন। কিংস পার্টি। ছাত্রদেরকে কিংস পার্টি বলায় বিএনপিকে মুখের উপর আপনারা যে হান্নান মাসুদের বক্তব্যটা শুনেছেন, এই বক্তব্যটা দিয়েছে হান্নান মাসুদ। আর তাদের দলটা নিয়ে তার আবার ভিন্ন প্রতিক্রিয়া, যে তারা কিংস পার্টি না। এটাও একটা হাস্যকর বক্তব্য। তার বক্তব্য যে নাহিদ এই দলটার প্রধান হয়েছেন পদত্যাগ করে 2 দিন আগে, 2 দিন পরে দলের প্রধান। আসিফ এখনো ক্ষমতায়, মাহফুজ এখনো ক্ষমতায়, তারাও কিন্তু আসতেছে। তারা বসে থাকবে যতদিন আবার ওই দল একটা গোছায় টোছায় ঠিকঠাক না হয়, বা তাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি সুযোগ সুবিধা বা এই যে বক্তব্যগুলো আমরা শুনছি বিভিন্ন জায়গায়, এগুলাকে মেক শিওর করবে তারা, এমনটাই বিএনপির ধারণা। তো সেই বিএনপিকে সবক দিচ্ছে যে আপনারা তো ভাই একই কাজ করছেন, আপনারা কেন আমাদেরকে কিংস পার্টি বলছেন? আপনারা তো এই দেশে কিংস পার্টির প্রবর্তক। বাট বিএনপি বলছে ওই সময় ওই প্রেক্ষাপটে বিষয়টা ছিল ভিন্ন। ইভেন শেখ হাসিনাকে বা বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে কিন্তু ফিরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সে সকলের খেয়াল থাকার কথা যে ভারতে তৎকালীন সময় 75 পরবর্তী শেখ হাসিনা এবং শেখ রেহানা নির্বাসিত ছিলেন। তারপর তাদেরকে বাংলাদেশে আনা হয়েছে গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য। জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই এত কিছুর পরেও। এখন ছাত্ররা যে ওয়েতে আগাচ্ছে, তাদের যে এথিক্স, অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তাদের যে গণহারে বক্তব্য যে তারা ছাড়া বাংলাদেশকে আগামী দিনে পরিচালনা করার জন্য কোন রাজনৈতিক দলের যোগ্যতা নাই, নেতৃত্ব নাই, সব চান্দাবাজ, লুটেরা, দখলদার, তারপর হচ্ছেন যে বাণিজ্যবাজ, তাদের মধ্যে তো কিছু কিছু দেখা যাচ্ছে এখন, তাই না? এখন ওই যে আমি বলি কি, রাজনীতি এক জিনিস, কিন্তু আপনার ধৈর্য যদি সবার সাথে এরকম প্যাকাই ফেলেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যে যত কথাই বলেন, যারা বিএনপি করে তার কাছে জিয়াউর রহমান হচ্ছে সবচেয়ে বড় অলি, আল্লাহর অলি টাইপের একটা ক্যারেক্টার। যারা আওয়ামী লীগ করে তাদের কাছে সবচেয়ে বড় অলি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাট আপনাদের অলিটাকে জাতীয় পার্টির জন্য আছে, জামাতের জন্য আছে। আপনাদের যিনি অলি ছিলেন আবু সাইদের পরিবারের তো আপনারা কালকে দাম দেন নাই আপনাদের এই প্রোগ্রামের মধ্যে। তা আপনাদের মধ্যে কোন সেই ক্যারেক্টার যাকে মানুষ মনে করবে হি ইজ দ্য রাইট পারসন এবং তাকে বেসিস করে এই দলটা তৈরি হবে? একটা ক্যারেক্টার আছে। আপনি এখানে যারা আছে সবাই সুবিধাবাদী টাইপের ক্যারেক্টার, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ না, সবারই বক্তব্য। বিশেষ করে বিএনপির, যে যখন এই দেশে রাজনীতি করার পরিস্থিতি ছিল না, বিএনপি মাঠে তারা তাদের পরিচয় নিয়ে রাজনীতি করছে, জামাত গুপ্ত রাজনীতি করছে। আর এই যে ছাত্ররা নাহিদ, সার্জিস বা যারা আছে, এদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতি করছে। তাদের বক্তব্য ভাই ওই সময় সিচুয়েশন ছিল না। বিএনপির বক্তব্য তো আমাদের জন্য কি সিচুয়েশন ছিল? তোমরা তো ছাত্রলীগের সকল সুযোগ সুবিধা নিছো, নিয়া তারপরে এখন এসে বলতেছো আমরা বাধ্য ছিলাম। তা আমরাও তো বাধ্য ছিলাম, কই আমরা তো টলি নাই, আমরা তো আমাদের জায়গায় ছিলাম। তোমরা কি এটা একদিনে তৈরি করছো? তোমরা আমাদের সেটআপটাকে এসে ব্যবহার করতেছো। এখন এই যে কিংস পার্টি বিতর্কে নতুন এক ডাইমেনশন, বিএনপির নেতাকর্মীরা গণহারে হান্নান মাসুদের ফুল জেনারেশনকে বকাবকি করতেছে, গালাগালি করতেছে। ইভেন সামনের নির্বাচনে আমি অ্যাডভান্স বলে যাই, আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে, জামাত এবং এই ছাত্রদের দল
জোট বাঁধবে ইতিমধ্যে মনে সব রাখি। ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে ভালো বুঝতে থাকবেন। পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই